নমস্কার। নমস্কার, আমি জীবেশ। স্কুল বন্ধুদের সঙ্গে আড্ডার এই পর্বে আমার সঙ্গে যে বন্ধু আছে ও হলো জীবেশ। জীবেশ পোদ্দার। জীবেশকে সেই কথাগুলো একটু মনে আছে কিনা জিজ্ঞেস করবো। সেই মহাভারত হতো সকাল হ্যাঁ 9টায়, তুই যেতিস আর কি আমাদের হ্যাঁ বাড়িতে। তখনকার দিনে তো টিভি কম ছিল খুব না, কম ছিল আর কি। খুবই কম। তো হ্যাঁ আমি মহাভারত দেখতে যেতাম, বিশেষ করে তো ওই সময় ওয়ার্ল্ড কাপ চলছিল, 86 এর ওয়ার্ল্ড কাপ। আচ্ছা 86 না 87 বোধ হয়, হ্যাঁ 83 তে হলো, তারপরে 87 87 সেই আমি বিশ্বকাপ দেখতে যেতাম। আচ্ছা দুপুরবেলা যখন নাকি ইন্টারভ্যাল হতো, হ্যাঁ সেই সময় ছুটতে ছুটতে সাইকেল নিয়ে বাড়ি আসতাম, এসে আবার যেতাম। সে মানে ঘর বোঝাই হয়ে যেত, ঘর বোঝা হয়ে যেত তখন। হ্যাঁ, তখন এর একটা পরিবেশটা অন্যরকম ছিল। অন্যরকম ছিল মানে এখন তো totally। সেই প্রত্যেক ঘরে সব TV বাড়িতে এখন টিভির দরকারই নেই, হ্যাঁ, মোবাইল টিভিও আস্তে আস্তে উঠে যাচ্ছে। উঠে যাচ্ছে, এখন হ্যাঁ। সব হচ্ছে মোবাইল। সেই সময় পরিবেশটা মানে একটা দারুণ ব্যাপার ছিল। মানে হ্যাঁ প্রত্যেকে সেই সময় একটা সময় জড়ো হতাম, পাড়ার লোকজন সবাই মিলে দেখতাম আমরা। মানে মানে এটা আলাদা রকম অনুভূতি আর কি। অনুভূতিটা অন্যরকম মানে ছিল, হইচই মানে যখন হতো, হইচই আনন্দ করে হতো। সবার সাথে একদম শেয়ার করা হ্যাঁ, ব্যাপারটা। হ্যাঁ এখন জিনিসটা একটু চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আস্তে আস্তে এখন পাল্টে সবাই যাচ্ছে। কি করছে, ওই একা একাই দেখতে ভালোবাসছে। হুম। আমরা গ্রুপ করে, যেমন আসলে আমরা কি করতাম, ওই ব্যাপারটা অনুভব করতে পারিনি আর কি। ওই না যেগুলো না একসঙ্গে থাকা। একটা সেই জিনিসটা উঠে যাচ্ছে আমার মনে হচ্ছে। হ্যাঁ, কেন আমরা দেখছি যেটা সবাইকেই, হুম, গাড়িতে যাচ্ছি, আগে আমরা কি করতাম, ট্রেনে যাচ্ছি, বাসে যাচ্ছি, দাদা কোথায় যাবেন, কোত্থেকে আসছেন, আপনার বাড়িতে কি আছে, এই যে কথাগুলো বলতাম, হুম, এখন কেউ নেই। দেখলাম কানে গুজিয়ে দিল, মোবাইল হাতে রেখে দিল, হ্যাঁ, কেউ মাথা দোলাচ্ছে, কেউ এটা করছে, ব্যাস। পাশের লোকটা যদি, এরকমও হয়েছে আমি দেখেছি ট্রেনে বাসে, একটা পাশের লোক অসুস্থ হয়ে যাচ্ছে, তার মোবাইল কিন্তু কানেই, হুম, বুঝতেও পারছে না লোকটার কিছু সমস্যা হচ্ছে। সেই। মানে সবসময় একটা সবাই, আওয়াজ যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ মানে এখন বাইরে কি হচ্ছে তার কোনো না না ওদিকে কোনো না আগ্রহ নেই। না আগ্রহ নেই এখন। আর তোর বাড়িতে যেতাম সেই শিবরাত্রি পুজোতে, হ্যাঁ হ্যাঁ, মনে আছে? আমার এতে তো মোটামুটি শিবরাত্রি একটাই অনুষ্ঠান হতো আর কি। হ্যাঁ হ্যাঁ সারা তো রাত ওই পুজো। সময়কার মানে একটা আলাদা, সব বন্ধুরা আসবে, সারা রাত জাগা, তখন তো 4 পরে পুজো হতো বাড়িতে। মানে আমাদের বাড়িতে টিভি আসার আগেও পাড়াতে তখন একটাই মানে ছিল, তখন রূপমদের বাড়িতে একটা টিভি ছিল। না, রূপমদের সাথে তো, রূপমের না, সাথে তো তুই আমার যদি যেতিস না, না, আমরা কারণ কি না, হ্যাঁ, আমার বাড়িতে আসার আগে রূপমদের বাড়িতে যেতাম খেলা দেখতে। রূপমদের সাথে তো অ্যাকচুয়ালি আমার তো জেসিএম এ গিয়ে, জেসিএম এও না, অ্যাকচুয়ালি রূপমের সাথে আমার এম.কম এ পরিচয়। জেসিমেও ছিল না, জেসিএম এও ছিল না, 11-12 ক্লাস, আর আমি 11-12 ক্লাসেই তোদের সাথে হুম, মানে আমাদের বন্ধুত্ব, আমাদের সাহাপাড়ার আরো অনেকে গেছিল, হ্যাঁ। তাদের সাথে খুব মানে আমি এই মুহূর্তগুলো ভাবি আর ভাবি যে হ্যাঁ। তারপরের যে একটা দীর্ঘ দিন, হ্যাঁ, তারপরে সত্যি 32 করে বছর প্রায়। হ্যাঁ সেই সময়টা মানে জীবের সাথে আছে আমি জানতাম না না। না না, আমাদের মনে আছে সব, ছোট ছোট মনে পড়তো, কিন্তু ওই আবার কখনো স্কুলে গেলে দেখা হবে কি, কোনো প্রোগ্রাম কি, বেথুয়াতে এখন আমার যাতায়াত খুবই কমে গেছে। অ্যাকচুয়ালি 86-এ আমি মাধ্যমিক সেগুলো দিলাম, আসবো, 88-এ, আমি পরে আসবো আর কি, হ্যাঁ, শৈশব থেকে একদম চলে আসবো। যার জন্য আর কি যোগাযোগ নেই। এক এক সময় ভাবতাম সেই বন্ধুগুলো কোথায়, হুম, কারোর সাথে কোনোভাবেই যোগাযোগ নেই। তার মধ্যে 2-1 জনের সাথে যোগাযোগ হতো, কেন কেন আমার পাড়ার ছিল কালিদাস, হুম, তারপর সুকুময় তো জানিসই মারা গেছে হুম, 21-এর মেতে। তো সুকুমার অ্যাকচুয়ালি নেভিতে চাকরি করতো, হঠাৎ একদিন আমার বাড়িতে এসছে, এসে ওই মেনলি হচ্ছে, আমি যেহেতু ট্যাক্সের কাজগুলো করি ওই মানে ব্যাপারেই ও ওদের বাড়ি এসেছিল। সোনাতলায় ছিল আর কি। হ্যাঁ, সোনাতলায়। কালী হ্যাঁ, স্কুল আমাদের নাকি? সোনাতলা স্কুল পাড়ায় গেছিস তো, হুম হুম, স্কুল মাঠের পাশেই সুকুমায়ের বাড়ি, আচ্ছা। আর কালিদাসের বাড়ি হচ্ছে পুকুরের পাড়টায়, মানে তোর জন্মটাই বেথুয়ারতি, সোনাতলাতে? সোনাতলাতেই। আচ্ছা। আমার সোনাতলাতেই ওইখানে জন্ম। কি মানে পৈতৃক বাড়ি, মানে তার পৈতৃক আগেও বাড়ি মানে না, ঠাকুরদাদা ওটা আমার ঠাকুরদাদা ঠাকুমা সবাই ওখানেই, ওখানেই? ওখানেই। দিয়ে প্রাইমারি স্কুলটা প্রাইমারি স্কুল আমাদের সোনাতলা। সোনাতলাতে। সেই ছোটবেলাকার বন্ধুদের কথা মনে পড়ে হ্যাঁ, সব বন্ধুদের মনে আছে, এখনো আছে যোগাযোগ, গেলে পরে গ্রামেই দেখা হয়। হুম, একটা বন্ধু আছে, ওর নাম শ্রীকান্ত সরকার। হুম। একটা বন্ধু আছে রাজকুমার মজুমদার, ও হচ্ছে বেথুয়ারীতেই থাকে, ও হচ্ছে একটা জীবনদীপ বলে মেডিকেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজকুমার। রাজকুমার, তো রাজকুমারটা সোনাতলায় বাড়ি নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, না, আমার সঙ্গে হ্যাঁ, খুব ভালো একসাথে। সম্পর্ক। রাজকুমার তো আমার এই একদম খুব ক্লোজ বন্ধু আর কি, আমরা ছোটবেলায় একসাথেই পড়াশোনা করতাম। একই ইয়ার ছিল? হ্যাঁ, একই ইয়ারে ছিল। আমাদের ইয়ারে? না, আমাদের না, লাস্টে অ্যাকচুয়ালি আমার একটা ইয়ার গ্যাপ হয়ে গেছিল, যার জন্য ও ও আমার উপরে ছিল আর কি। আচ্ছা আমরা ছোটবেলায় ওর সাথে ছিলাম, ওর সাথে আছে, প্লাস আমার ভাই আছে একটা, ও বেথররিতেই দোকান, ফুড স্টেশনের উপরে, ও আর আমি একসাথেই পড়তাম। যদি ওর পড়াশোনা হয়নি লাস্টে, ও আমরা অ্যাকচুয়ালি প্রাইমারি স্কুল শেষ করার পরে না,
আমাদের জুনিয়র হাই স্কুল আছে, ছিল তখন সোনাতলায়, ওইখানে ক্লাস 6 পর্যন্ত পড়েছি আমি। কালী সুকুমার, হ্যাঁ ওরাও প্রাইমারি একসঙ্গে না, 1 বছর গ্যাপ ছিল ওদের সাথে, আচ্ছা পরে একসাথে হয়ে গেছি। আচ্ছা ওরা ওই সোনাতলা হাই স্কুলে তো 8 পর্যন্ত পড়েছে, আর আমি 6 পর্যন্ত পড়েছি, তারপরে সাহাপাড়া। আচ্ছা, মানে সোনাতলা হাই স্কুলে তুই অ্যাডমিশন দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, 5-6 ওখানে পড়েছিলি, তারপরে সাহাপাড়ায় গেলি। তারপরে সাহাপাড়া। কালী আর সুকুমার ওরাও সাহাপাড়ায় আসলো পরে, ওরা 8 পাস করে আসলো, আচ্ছা ওরা 9-এ ভর্তি হলো সাহাপাড়ায়। সোনাতলা তখন মানে 8 অবধি ছিল নাকি? তখন 8 অবধি ছিল, জুনিয়র হাই ছিল না তখন। ছোটবেলাকার একটু গল্প তো যদি কোনো মনে থাকে কিছু? মনে তো অনেক গল্প আছে। আমাদের সাথে না ওই সময় একটা মেয়ে পড়তো, জানিস তো, ওই জুনিয়র হাইতে। ও খুব বাউন্ডেলে ছিল, বাউন্ডেলে মানে খুবই ছিল ও, মানে ছেলেদের মেয়েদের কোনো ব্যাপার ছিল না আর কি, মারামারি ঘোষাঘুষি সব করতে পারতো। তো আমাদের ক্লাস, ও আমাদের সাথে প্রাইমারিতেই পড়তো, তারপর 5-6ও পড়েছে। ও আমরা খেলবো, কাবাডি খেলা হবে, ক্লাস যেরকম হতো ইন্টার স্কুল ক্লাস খেলা হয়, তো ও বলছে কি আমি খেলবো, ও আমাদের সাথে পড়তো। ও সেই নেমে গেল ছেলেদের সাথে খেলতে, মানে আমাদের টিমের, মানে এরকম আর কি ব্যাপার ছিল। আরো অনেক বন্ধুই ছিল, সবার সাথে এখন ওদের সাথে আর যোগাযোগ নেই। তার মধ্যে শুধু বললাম না তোকে, রাজকুমার আর শ্রীকান্ত আর আমার ভাই, এই 3জন ওখানকার আছে। তারপরে কালিদাস, সুকুময় এরা আছে। তুই কি ছোটবেলা থেকে একটু মানে মারকুটে ছিলিস নাকি? না, মারকুটে ছিলাম না, মানে মারামারি করতাম না আমি কারোর সাথে সেরকম, কিন্তু মানে সব ব্যাপারেই একটা ইসে ছিল কি বলতো, ওই কেউ কিছু বললে, মানে সত্যি কথা না বললে আমার মাথাটা গরম হয়ে যেত, আজও তখনও। মানে সত্য যে বলবে তার সাথে থাকুক, কেউ কিছু বললে হ্যাঁ প্রতিবাদটা আমি করতাম, যেখানে ওই ভয় টয় বলে কোনো জিনিস তখন আমার থাকতো না, খেলাধুলো করতাম। মেনলি ক্রিকেট খেলতাম, কিন্তু ক্রিকেট তো ওই সময় আমাদের গ্রামে জানিসই তো, ক্রিকেটটা তো একটা ইসের ব্যাপার, পয়সাওয়ালা ঘরের লোকের। হ্যাঁ আমি খেলতাম তো, ক্রিকেট খেলতাম, ভলি খেলতাম, ফুটবল খেলতাম, মেনলি ফুটবলটা বেশি খেলতাম। মাঠ ছিল আমরা সোনাতলা, আমি তো 93-তে লাস্ট আমরা 9খানা সিল জিতেছিলাম। আমরা হোম টিম খেলতাম সবসময়। একটা ক্লাব ছিল, হ্যাঁ সোনাতলা ক্লাব, সুকান্ত, আগে সোনাতলা ক্লাব নাম ছিল, সোনাতলা যুবক সমিতি নাম ছিল প্রথমে আমাদের ক্লাবটা, পরে নামটা চেঞ্জ হয়েছিল, সুকান্ত স্মৃতি সংঘ হয়ে গেছিল। আমি তো মোটামুটি ধর 88 পর্যন্ত বেতোয়ায় ছিলাম, কিন্তু 93-তেও আমি ফুটবল খেলেছি গিয়ে, 88 বেতোয়াতে। তো ফুটবল খেলতাম খুব ভালো। আমি অ্যাকচুয়ালি প্রথমে এমনি খেলতাম, লাস্টে গোলকিপার খেলতাম আর কি। আমার অনেক রেকর্ড আছে গোলকিপার খেলার, 2-1টা। যেমন একটা রেকর্ড আছে কি বলতো, এটা বললে বিশ্বাস করে না কেউ, আমি তো গোলকিপার খেলতাম, আমি একটা বল মারলাম, ওই পাশে গিয়ে গোল হয়ে গেল। হ্যাঁ বড় মাঠে, হ্যাঁ বড় মাঠ, মাঠটা খুব ছোট না, আমাদের যেরকম বিএফসি মাঠটা ছিল অত বড় না, ওর থেকে একটু ছোট, কিন্তু এরকম একটা ব্যাপার ছিল। প্লাস আমি ফুটবল খেলতাম, স্কুলে হয়েও খেলেছি। সাহাপাড়া স্কুলে যখন খেলতাম না ইন্টার স্কুল ফুটবলে, আমার একটা ইসে ছিল কি, আমরা না ফাইনাল পর্যন্ত একটাও গোল খাইনি। তখন স্বাধীন ছিল, স্বাধীনের নাম শুনেছিস তো, পাটকাবাড়িতে খেলতো। হ্যাঁ স্বাধীন পাটকাবাড়িকে আমরা হারিয়েছিলাম, তো ওই বিচারার সাথে আমরা ফাইনালে, তাও কি তখন তো এরকম হতো, আজকালকার দিনে কি আছে, কে কোথাকার লোক একবারে বুঝে যাবে, একটা ফিঙ্গার টিপসে জানা যাবে ছেলেটা সত্যি কিনা, এই নাম কিনা, এই কিনা না। তখন তো এসব ছিল না, তখন এই জিনিসগুলো না থাকার জন্য তো সাহাপাড়া স্কুলের সাথে তৈবিচারা যখন খেলা, তখন ওই তৈবিচারা স্কুলে সব খেলা করে ছেলেগুলো, এরা সব ওই টিম হয়ে খেললো। কালচারালি ছিল নাম, মনে আছে তো, ও তো ইসে ছিল তৈবিচারা, হ্যাঁ ও মানে ইসে ছিল আর কি, ফিজিক্যাল টিচার। তো উনি সব এইসব কারুকার্য করতো। তা আমাদের সাথে একটা ছেলে ছিল তখন, ওর নাম ছিল হীরক, ও ক্রিকেট খেলেছে আমাদের স্কুল হয়ে। হীরক তো আমাদের কালীশঙ্কর বাবু, কালিদা ছিল হচ্ছে সাহাপাড়া স্কুলের টিচার। তো কালিদার পিছনে লেগে রয়েছে, স্যার চলুন না আমরা কমপ্লেন করি, ও কেন খেলবে এই দলের হয়ে। হ্যাঁ সাহাপাড়া স্কুলের হয়ে। তো ওটা একটা রেকর্ড ছিল কি, একটাও গোল না খেয়ে আমরা ফাইনালে গেছি, ফাইনালে টাইব্রেকারে হেরে গেছি, গোল খাইনি কিন্তু টাইব্রেকারে হেরে গেছি। হ্যাঁ খেলা করতাম, খুব খেলতাম। আরে 93-তে আমার মাথা ফেটে গেছিল। মারধর না, বাবা পছন্দ করতো না, একদম না। আর বাবা বাইরে থাকতো, বাবা তো কিছুতেই পছন্দ করতো না। আমি বাবা বাইরেই থাকতে, তখন খেলতে যেতাম, কিন্তু বাড়িতে আসলে বাড়ি থেকে যাওয়া চলবে না, মার কাছে গিয়ে কান্নাকাটি, মাকে ধরে বুঝিয়ে শুনিয়ে এই করে তারপরে সেই মাঠে। আর তখনকার দিনে কি ছিল, 3টে বাজলো মানে মাঠে,
তখন ছিল। আমরা কোনোদিন, আর সানডে আমাদের সানডে খেলা হতো, মানে প্রচুর খেলেছি। আমরা স্কুল থেকে গিয়ে মাঠে চলে যেতাম। হ্যাঁ হ্যাঁ, যে যেরকম খেলি না কেন, মানে যারা আমরা মাঠে, হ্যাঁ খেলতাম, হ্যাঁ সব খেলাই খেলতাম, কিন্তু সেই যে লেভেলে হ্যাঁ, হোক না কেন, যে নেবে মানে খেলতাম। 3টের পরে মাঠে, বাড়িতে কাউকে পাওয়া যাবে না কোনো রকম আর কি ফাংশন ছাড়া। তো তো ওই সময়টায় তো একটা আলাদা ইসে ছিল, সবাই যেত সেখানে, মারামারিও হতো, খেলা নিয়ে ঝামেলাও হতো, সেসবও চলেছে হয়েছে। আবার 93-তে আমি তখন চলে এসেছি কলকাতায়, তখন তো আমি এমকম পড়ছি। 91 পর্যন্ত তো আমার বহরমপুরে, আর তো তারপরে তুই সাহাপাড়া থেকে জেসিএম আসলাম, জেসিএম এ তোদের সাথে। টিচারের সম্বন্ধে কোনো কিছু কোনো না, টিচার তো খুব ভালো ভালো টিচার ছিল তখন। আমাদের হেডমাস্টার ছিলেন নাগবাবু, দয়াল নাগ, দয়ালনন্দন, দয়ালনন্দ নাগ, নাগ ছিল টাইটেল। দয়ালনন্দন, নন্দনই টাইটেল আর কি। যাই হোক, ওরা নাগ ফ্যামিলির লোক। আচ্ছা, ওদের সব প্রশান্ত নাগ, ওনার এক ভাই ছিল, কিরকম ভাই জানি না, ওনারা ছিল। হেডমাস্টার তো খুব ভালো ছিল, দারুণ মাস্টার ছিল। তারপরে কবির উদ্দিন যে এমএলএ ছিল, নিমাই ঘোষ, তারপরে অনেকেরই নাম আছে। তারপর আমাদের হেডমাস্টার ছিল পাটকে বাড়ির, ওনার নামটা ভুলে গেলাম, মনে নেই। ওনার ছেলেও ছিল, ওর ছেলে আমাদের স্কুলে পড়তো না, পাটকে বাড়িতে পড়তো। উনি তো খুব ভালো ছিল কবির উদ্দিন। আর হেডমাস্টারের সাথে আমার সাথে খুব ভালো রিলেশন ছিল এমনি। তাছাড়া তো ওই সময় আমরা যখন যাবো সেই সময় গোবিন্দবাবু এসছিল, নাম শুনেছিস তো? উনি তো মারা গেছে। তারপরে এসছিল ওই আমাদের বারুই স্যার, দিলীপ বারুই, দিলীপ বারুই চিনিস তো? ওই কি নাম যেন বাবা না, ওই তো সব আমাদের যারা ইসে ছিল ওদেরই সব গ্রুপ, বিশেষ করে ওই যে ওনার জেসে, তারপরে জেসিএম 11-12 জেসিএম কমার্স নিয়ে ভর্তি, জেসিএম কমার্স নিয়ে ভর্তিলাম। অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল, বাবার ইচ্ছা ছিল সায়েন্স নিয়ে ভর্তি হওয়ার, কিন্তু আমার নাম্বার খুব একটা ভালো ছিল না, পড়াশোনা তো করতাম না ওই, হ্যাঁ পড়াশোনা সেরকম ভাবে কোনোদিন করতাম না, কিন্তু আমার ম্যাথটা খুব ভালো ছিল। ম্যাথে আমি কোনোদিন কোনো ম্যাথ উল্টে দেখিনি। একটা কোশ্চেন আমরা কি করি, সব লিখে রেখে দিই, পরে আমরা উল্টে দেখি অঙ্কটা কিভাবে করবো। আমি কিন্তু কোনোদিন সেটা করিনি, ম্যাথ দেখবো করবো, ব্যাস খতম, এরকম ছিল। আর আমার তখন টিচার ছিল কে বলতো ম্যাথের? আমার ম্যাথের টিচার ছিল হচ্ছে আমাদের জেসিএম এর ইংরেজি মাস্টার ছিল না, ওরা দুই ভাই, একজন সায়েন্সের মাস্টার ছিল আর মুসলিম, কি নাম বলতো? আরে ওরা দুই ভাই ছিল, ম্যাথে খুব ভালো নাম করা টিচার ছিল। কাশিম বাবুর দাদাও ছিল মিরন বাবু, মিরন বাবুর ছেলে মুস্তাফা কামাল তো এইচএস পাস আমাদের স্কুল থেকে পাস করেছে, ওর দাদা আমাদের সিনিয়র। ওই মুস্তাফা আলমের দাদা, ওর নাম হচ্ছে ওদের মেহবুব নাকি নাম ছিল। ওর অনেকগুলো ভাই, ওর আরেক ভাইয়ের সাথে আমরা, শাহ আলম ছিল, শাহ আলম আমার থেকে জুনিয়র, ওর সাথে আমরা ফুটবল খেলেছি। আমি চ্যাঙ্গা হয়েও ফুটবল খেলেছি, লিগও খেলেছি। তুই জেসিএম এর কিন্তু ফুটবল খেলিসনি? জেসিএম এর ফুটবল খেলিনি, জেসিএম এ ফুটবল ক্রিকেট কিছুই খেলিনি, কারণ আমার হয়নি চান্স। তখন ভাস্কর ছিল না গোলকিপার, আমি গেছি খেলতে, গেছি আমরা ইসেতেও গেছি, পলাশিতেও গেছি খেলতে, কিন্তু গোলকিপার তো ভাস্কর ছিল, আমি গোলকিপার ছিলাম, ভাস্কর গোলকিপার। আর ভাস্করকে ছেড়ে আমি কি করে যাব? ভাস্কর তো তখন, হ্যাঁ হ্যাঁ, ভাস্কর তো কসমসও খেলেছে না। আমি লিগ খেলেছি আমাদের গ্রামের হয়ে, প্লাস চ্যাঙ্গা হয়ে, এ ডিভিশনে একবার। হ্যাঁ, ভাস্কর গোলকিপার তো ছিল, ভালো মন্দ তো ওইভাবে বিচার করা যায় না। এবার ওর তখন নাকদাম বেশি, বেথুয়ার ছেলে, আমি গ্রামের ছেলে, এসব তো একটা ব্যাপার। হ্যাঁ, আমি গেছি 2-3 বার গেছি, কিন্তু মাঠে নামতে পারিনি। হ্যাঁ, জেসিএম 2 বছরই হয়েছে। শাহপালাতে খেলেছি, মানে শাহপালাতেও 10 ক্লাসেই আমি খেলেছি মেনলি। এছাড়া লিগ ফিগ তো খেলেছি, ক্রিকেটও খেলতাম, কিন্তু সেরকম ভাবে হয়নি কিছু। যাই হোক, তারপরে তো ওই ওই কাশিমবাবুর ছেলের কাছে পড়তাম। তো মাধ্যমিকে যখন পরীক্ষা দিলাম, তো স্যার ওই আমাদের শর্ট কোশ্চেন ছিল না তখন, সেই শর্ট কোশ্চেনটাও নিয়ে এসেছিল। স্কুল থাকতো এক্সট্রা কপি, সেটা নিয়ে যাবে। শর্ট কোশ্চেন তো জমা হয়ে যেত, বোঝা যেত না না কত নম্বর পাবো কি। তো আমরা এসে দেখলাম যে আমার আমি অ্যাকচুয়ালি কোনোদিন 100-এর অ্যান্সার দিতে পারতাম না, বুঝলি, ম্যাথে। তো আমি 86-এর অ্যান্সার দিয়েছিলাম, তা আমার 3 নম্বর কাটা গেল, বোঝা যাচ্ছে আর কি 3 নম্বর কাটা যাবে, তো 83 পেয়েছিলাম। তো সাহাপাড়া স্কুল থেকে সেই বছর, তো যেদিনকে রেজাল্ট দিল সেদিনটা খুব মনে আছে আমার। তো রেজাল্ট যেদিন দিল, তো হঠাৎ করে শুনলাম, খবর পেলাম কি রেজাল্ট দিয়েছে। তো তখন তো আমরা লুঙ্গি টুঙ্গি পরতাম, বুঝলি তো। তো রেজাল্ট দিয়েছে, মোস্ট অনলি বিকালবেলা বেরিয়েছিল, তখন তো বোর্ডে ঠোর্ডে দিয়ে দিত, মনে হয় আমার লুঙ্গি পরেই আমি চলে এসেছি।
সাইকেল চালিয়ে চালিয়ে স্কুলে। জেসিএমে না না, শাহপাড়া মাধ্যমিকের কথা বলছি। মাধ্যমিকে আছে। আমার পিসামশাই ছিল যে মারা গেল, আমার মাধবেন্দ্র বলে একটা ভাই, হ্যাঁ ওর শুনেছি। বাবা পিসামশাই, ও আবার ওই শিবানী টেক্সে চাকরি করতো। তা আমি ওখানে গিয়ে আবার বলে আসলাম পিসামশাই আমি সেকেন্ড ডিভিশনে পাস করেছিলাম। আর হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিল, বললাম না, খুব ভালোবাসতো, বলে জি তুমি লেটার পেয়েছো তো। আবার গেলাম, কি ভালো করে রেজাল্ট দেখে আসলাম, এর আর কি। তখনকার রেজাল্ট তো বুঝতেই পারছিস, বোর্ডে টানিয়ে দিল, তারপরে গেজেট বেরোলো, এসব ব্যাপারগুলো ছিল। এখন তো সব টিপ দাও পেয়ে যাও রেজাল্ট। তারপরে জেসিএম থেকে বেরিয়ে বহরমপুর ভর্তি কলেজ আমার দিদিও পড়তো। আমার দিদি 1 বছরের, হ্যাঁ আরকিন কলেজ, হ্যাঁ আরকিন কমার্স কলেজ, হ্যাঁ কমার্স কলেজ, হসপিটালের পাশে যেটা ওয়াইএমসি মাঠ আছে এদিকটায়। বিকম করলি? ওখান থেকে বিকম করলাম। আমার সাথে অ্যাকচুয়ালি আমার দিদি থাকতো আগে, আমার দিদিও জেসিএম এর, হ্যাঁ আমার নিজের দিদি, ও জেসিএম এই পড়তো। ও তোর আমার আগে, ও বহরমপুরে ভর্তি হলো, ওই সেই আমাকে সবকিছু ফর্ম ফিল আপ করা। তারপরে কয় ভাই বোন? আমার 2 ভাই বোন এখন। আমার আরেকটা বোন ছিল 86-এ, ও রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। 2 বোন 1 ভাই ছিলাম, হ্যাঁ। 86-এই আমার বোন মারা যায়, মাধ্যমিক দিলাম যেবার রোড ফেব্রুয়ারিতে। কোথায় হয়েছে? ভেতরেতেই হয়েছে, ওই তোর ওই জায়গাটায় হয়েছে, বলতো বুধবার হাট, ঠিক ওই জায়গাটায়। ও সাইকেলে করে আসছিল আরেকজনের সাথে। অ্যাকচুয়ালি ওটা কেসটা কি ছিল, বোন সেবার মাতঙ্গিনীতে ভর্তি হবে, ঠিক আছে। তো ওই সেই মাতঙ্গিনীর সেক্রেটারি ছিল আমাদের ইসে, তখন ওই 6-7-এ পড়বে এরকম আর কি ব্যাপার ছিল। 7-এ কি 6-7 এরকম একটা হবে, ভর্তি হবে। তো ওখানে কল্যাণবাবু ছিল সেক্রেটারি, মানে আমাদের ইসের বাবা। তো ওনার সাথে দেখা করার ছিল, মানে মোটামুটি ফাইনাল হয়ে গেছিল কি ভর্তি হবে। তো ওনার সাথে দেখা করার জন্য জেসিএম স্কুলে আসছিল। ওই জায়গাটায় একটা পিছন থেকে লরি ধাক্কা মারে। বোন একাই ছিল? না, বোনের সাথে আমার এক সম্পর্ক, পাড়াতো কাকা আর কি, ওই নিয়ে গেছিল। সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। ও গাড়ির নিচে অ্যাকচুয়ালি একটা পা পুরো পড়ে গেছিল, এই পাটা পুরো নষ্ট হয়ে গেছে। তারপরে সঙ্গে সঙ্গে ওরা কৃষ্ণনগর নিয়ে গেল। আমাদের পাড়ায় একটা দোকান আছে, এই তোর আমাদের যে বাস স্ট্যান্ডটা না, আগে যেখানটায় বাস স্ট্যান্ড ছিল, তোর পিছনে না একটা মুদি দোকান আছে, পরিমল সাহা, নাম শুনে থাকি। ওদের তো এখন বিশাল প্রপার্টি, ওরা আমাদের সম্পর্কের দুঃসম্পর্ক আত্মীয়। তো আমরা ওখান থেকে মুদি দোকানের মাল নিতাম, ওটা আমার মা নিয়ে যেত আর কি তখনকার দিনে। সোনাতলা থেকে হেঁটে হেঁটে আসতে এসে মাল নিয়ে যেত। তো ওরা আমাদেরকে খুব ভালো চিনতো। ও কারোর কাছ থেকে শুনেছে যে এরকম পোদ্দার বাড়ির মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম সব কথা। অ্যাক্সিডেন্ট হলে যেরকম হয়, আগে তো এখানে কিছু হলে পরে পাশের বাড়িও জানতে পারে না, কিন্তু আগে তো ওটা হই হই হয়ে যেত, আরে বেথয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই কোথাকার কি। তো উনি সাইকেল নিয়ে হনন করে আসে। সরস্বতী পুজোর পরের দিন ছিল, আমরা তখন ঠাকুর পুজো করেছিলাম, সেই পুজোর সরস্বতী ঠাকুরকে বিসর্জন দিতে নিয়ে যাচ্ছিলাম। উনি দেখি সাইকেল নিয়ে আসছে, বলে কি ব্যাপার, আরে জীবেশ তুমি এখানে কি করছো, আরে শোনো তাঁতি তোমার বাড়ি কোনটা, রাস্তা ভুল করবে। তখন আমি ওই 17-18, হ্যাঁ 16-17 হবে, মাধ্যমিক দিচ্ছি তো, 16-17 বছর ধর, 16-16.5 এরকম। তো উনি এসে অন্য একটা গলিতে ঢুকে গেছে, বলে আর জীবেশ তোমাদের বাড়ি কোনটা। বললাম কি হয়েছে দাদা বলতাম ওনাকে, ওনার পবিত্র নাম ছিল। না, উনি তো আমাদের খবর দেওয়ার জন্যই এসছে। আমরা বলতে কি হয়েছে, আরে তুমি এখানে তোমার বোনের অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে সেই আমি ছুটলাম, সাইকেল নিয়ে হুড় করে আসলাম, এসে বললাম, তখন কৃষ্ণনগর নিয়ে গেছে, বেতো হসপিটালে নিয়ে গেছিল, বেতো থেকে কৃষ্ণনগরে ট্রান্সফার করেছে, কৃষ্ণনগর নিয়ে গেল। আমি গেলাম, আমার আরো লোকজন, পিসামশাইরাও, আবার পিসামশাইকে খবর দিলাম। পিসামশাই না, বাবা থাকতেন না, বাবাকে পরের দিন খবর দেওয়া হলো। তারপরে আমরা গেলাম সেই কৃষ্ণনগরে, গিয়ে তো আর কি ভর্তি হয়ে রয়েছে, তখন সেন্স নেই। এইভাবে চললো, 6 দিনের দিন ও মারা গেল। আর সেই দিনকেই বাবা আসলো আর কি। তখন তো বিহারে থাকতেন বাবা, ওখান থেকে একটা রাইস মিলে চাকরি করতেন। সেই বাবাও কৃষ্ণনগর যখন ঢুকবে আর কি, একই ট্রেনে আমরা আবার বাড়ি ফিরছি দেখে থেকে, বাবাও আসবে শুনেছি, কিন্তু বাবা কৃষ্ণনগর আর নামতে পারেনি, সোরা বেথই চলে আসলো। আমরাও বাড়িতে মানে নামলাম, তখন বাবার সাথে দেখা। যাই হোক, আমরা বাড়িতে গেলাম। বাবা আবার শিব পুজো করতো, খুব শিব ভক্ত ছিল। সেই শিব পুজোতে বাবা বসে বললো, সঙ্গে সঙ্গে খবর আসলো। সেই আমার এক পিস্তত দাদা বললো সাদা কাপড় দিন কিছু, এরকম হয় আর কি। তো তখন আর কি হবে, বাবা সেই পুজোই বসে রয়েছে। সময়টা খুব খারাপ গিয়েছে। হ্যাঁ, 86-এ তো ফেব্রুয়ারি মাসে মারা গেল। তারপরে পরীক্ষা, যাই হোক, তো আর তো কিছু করা যাবে না।
পার্ট অফ লাইফ, এটাই মেনে নিয়েছি আমরা। বাবার সাথে খুব ওর একটা আলাদা ইসে ছিল, বাবাকে খুব ভালোবাসতো আর কি। সব থেকে ছোট ছিল। হ্যাঁ, আর যাই হোক এইভাবে। তো তারপরে তারপরেই এমকম করলাম ক্যালকাটা ইউনিভার্সিটিতে। আমরা তো তখন 4 ভাই বোন, চারজন লোক ফ্যামিলিতে, আমি, বাবা, মা, দিদি। দিদি নর্থ বেঙ্গলে এমকম, আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমকম। বাবা বিহারে থাকতেন, মা বাড়িতে। চারজন 4 জায়গায়। মাকে সব সামলাতে হতো বাড়ি। মাই সামলাতো সবকিছু। তারপর তোর এইদিকে কবে shift এদিকে আসলাম হচ্ছে এমকম আমারও কমপ্লিট হয়ে গেল, দিদিরও কমপ্লিট হয়ে গেল। আমি তারপরে সিএ তে ভর্তি হয়েছিলাম অ্যাকচুয়ালি। আচ্ছা। সিএ তো ওই এমকম নাইটে করতাম, আর দিনের বেলা সি এর জন্য পড়াশোনা করতাম। আমাদের তো তখন আর্টিকেলশিপ ছিল, সিএ ফার্মের সাথে অ্যাটাচ হতে হয়েছিল। যাই হোক, তো তখন ওরকমই চলতো। সিএ তো আমার কমপ্লিট হয়নি। তারপরে 93-তে আমরা এখানে চলে আসলাম ভাড়া বাড়িতে। বাবা মা সবাই চলে আসে? না, বাবা না, বাবা তো বাইরে। বাইরে আমি, মা, দিদি। আমরা তার মাঝখানে একটা ছিল বহরমপুরে, আমরা যখন পড়তাম না, দিদি 1 ক্লাস আগে, আমি 1 ক্লাস পরে, তো আমরা বহরমপুরে চলে গেছিলাম, ভাড়া বাড়িতে থাকতাম, আচ্ছা। মা, আমি, দিদি। বহরমপুরে কেন গেলি? যখন বিকম করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে তো এখানে চলে আসার পরে তারপর সোদপুরে এখানে চলে আসলাম। দিদি বিকম ওখানে পড়তে হ্যাঁ, বলে মাকে নিয়ে গেছিলাম। মা একা থাকতো। তো মাকে নিয়ে চলে এলে এখানেই তখন আমরা সোদপুরে চলে আসলাম ভাড়া বাড়িতে। ভাড়া বাড়িতে। আমরা তখন বেথে যাতায়াত ছিল, কিন্তু আমরা এখানে থাকতাম। তারপরে আস্তে আস্তে ওখানে জমি জমা ছিল তো? হ্যাঁ, জমি ছিল। তা জমি জমা তখন চাষবাস আর মানে বন্ধই ছিল? না, ওটা ওই হতো, ওই আমার এক ভাগ চাষ। ভাগ চাষের মতোই। আমার এক দাদু ছিল আর কি, বাবার মামা। সেই মামাই দেখভাল করতো, ওই যা টুকটাক হতো দিত, এরকম ভাবে আর কি চলতো। তারপরে তোদের মানে তোর আমার ইনকামের পরে আর কি পরবর্তী জীবনে পরবর্তী জীবনে আমি অ্যাকচুয়ালি কি না, সত্যি কথা বলতে কিনা আমি কোনোদিন বেকার ছিলাম না। কেন বলছি, আমি হয়তো চলে আসলাম, এমকম শুরু হলো, বাবা বাইরে থাকতেন, তারপরে দিদির বিয়ে শাদির ব্যাপার গুলো আসছে আস্তে আস্তে। তখন আমরা ঠিক করলাম যে তাহলে এখানেই আমরা একটা কিছু করব। এবার 93-তে আমার এমকম কমপ্লিট হলো। তখন আমরা সি আর্টিকেলশিপ করতাম, ওই সময় 3 বছর করতে হতো। 94 আমার শেষ হয়ে গেল। তো আমি সিএ পরীক্ষা দেব, পরীক্ষা তো দিতেই হতো, 6 মাসে একবার করে পরীক্ষা, যদি পাস করতে পারি পরীক্ষা তো দেই। যাই হোক, হয়নি আলটিমেটলি। তো আমি যে সিএ ফার্মে ছিলাম, তো উনি আমাকে বললো, তুমি তো আমার এখানে আর্টিকেলশিপ কমপ্লিট হয়ে গেল, তুমি কি আমার এখানে কন্টিনিউ চাকরি করবে? আমি চাকরি তো করতে পারি, কিন্তু আমাকে তো মাসে মাসে 500 টাকা করে দিতে হবে। এটা হচ্ছে 94-এর কথা। হ্যাঁ, 91-এ কমপ্লিট করে এখানে আসলাম। 91-94 3 বছর কমপ্লিট হয়ে গেল তখন। তার বললো, না দিবেশ এত পয়সা, হ্যাঁ তখন 500 টাকা দিতে হবে, নাহলে তো আমি করবো না। আমি বললাম, স্যার, ও বলছে যে আমার কাছে তো এত পয়সা এখন নেই, অত ইনকাম নেই, আমি দিতে পারবো না। আমার ঠিক আছে স্যার, তাহলে বাড়ি যাই, পরীক্ষা দেই, দেখা যাক। 1 মাসের মাথায় হঠাৎ একদিন উনি আমার বাড়িতে এসে হাজির, সোদপুরে। অ্যাড্রেস ফ্যাড্রেস দেওয়া ছিল, খুব ভালো রিলেশন, মারোয়ারি, সঞ্জয় আগরওয়াল নাম। তো উনি আমার বাড়িতে এসে হাজির, বলে, জীবেশ একটা কাজ পেয়েছি, তুই চ। বললাম, সঞ্জয় দা আমার থেকে বেশি বড় না, উনি যে বছর ফার্স্ট পাস করেছে তারপরে আমি ওনার কাছে আর্টিকেলশিপ শুরু করেছি, মানে খুব ভালো রিলেশন, বন্ধু কাম দাদার মতো। আমি বললাম, সঞ্জয় দা এখন তো আমাকে 1500 টাকা দিতে হবে, আমি তো 500 টাকায় কাজ করতে পারবো না, কারণ আমি আরো খোঁজ খবর নিয়েছি, আমি পেয়ে যাবো, 1500 টাকার নিচে আমি করবো না, বুঝলি তো। তারপরে বললো, ঠিক আছে তুই আয়, অফিসে আসো, তারপরে দেখছি, কথা বলছি। তারপরে গেলাম ঠেলাম, তারপরে একটা কাজ শুরু হলো। তা আমাকে বললো, তোমাকে 1200 টাকা দেবে। আমি বললাম, তখন বন্ধু বান্ধবদের সাথে কথা বললাম, এই ব্যাপার, আমাকে 1200 টাকা দেবে বলছে, তুই বেশ তোর চেনা জায়গা, তুই শুরু কর, তারপর দেখা যাবে। বললাম, ঠিক আছে, শুরু করলাম। প্রথম মাসের মাইনেটা পেয়ে আমি আমার ঠাকমাকে দিয়ে আসলাম। আমার একটা ইসে ছিল যে যদি কোনোদিন আর কি ইনকাম করবো, প্রথম মাইনাটা আমি আমার ঠাকমাকে দেবো, হ্যাঁ শোনালো যা পাই। তো আমি দিয়ে আসলাম ঠাকমাকে। তো পরের মাসে আমাকে সঞ্জয় দা নিজেই বললো, ভালোবাসছে যেরকম হয় আগেকার দিনে, ঠাকমা কাকা এক বাড়িতে থাকা, এক কিছু, তো এটা একটা আলাদা ইসেই ছিল। আর ঠাকমা দাদু একটুখানি একটা ব্যাপার থাকে। হ্যাঁ, এখনকার দিনেও আছে, যেমন আমার মেয়ে আমার বাবাকে মানে আমি জানতাম না ও এতটা ভালোবাসে, মানে এরকম একটা ব্যাপার ছিল। কারণ কিছু ওর অ্যাক্টিভিটি দেখে আমি বুঝলাম। তো একদিন আমার বউকে জিজ্ঞাসা করলাম, আরে মেয়ে কি দাদুকে খুব ভালোবাসতো? বলে, প্রচন্ড। আর ও মানে কিছু করলেই, আমার মেয়ের অনেক ইসে আছে আর কি, খেলাধুলা করতে, এটা সেটা করতে, অনেক কিছু, যা কিছু হতো, প্রাইজ পেতো, আগে এসে দাদুকে দেখাতো। তো দুঃখের ব্যাপার একটাই, বাবা যখন লাস্ট মারা গেল তার আগের দিন একটা প্রাইজ পেয়েছিল। বাবা কত সালে মারা গেল? 2020-তে।
তো ওই প্রাইসটা ও দেখাতে পারেনি। পরের দিন বলছে বাবা আমি প্রাইসটা দেখাইনি দাদুকে। এবার ওখান থেকে আমার চাকরি জীবন শুরু হলো 94 থেকেই। তারপরে উনি আমাকে পরের মাসেই বললো জীবেশ তোমাকে আমি 1500 টাকাই দেবো। আমার দিদি আর কি মেরে বলছে তুই ঠাকুমাকে টাকা দিয়ে আসলি, ঠাকুমা আশীর্বাদ করলো, তোর 1500 টাকা হয়ে গেল। সেখানেই আছে, এখনো আছে? না না, ওই ফার্মে নেই, আমি তো সিএ ফার্মে ছিলাম, তো ওখানে 96 পর্যন্ত ছিলাম। 96 পর্যন্ত ওখানে থাকার পরে তো উনি সঞ্জয় দা একদিন বললো জীবেশ আমার এখানে যা যা কাজ ছিল তুমি তো মোটামুটি সব শিখে গেছো, ঠিক আছে তুমি যদি ভালো কাজ পাও জোগাড় করো, আমিও চেষ্টা করছি। তখন আমি একটা চাকরি পেলাম, এক জায়গায় চাকরিতে জয়েন করব, কথা বললাম, কথাটা তো বলেছে না। তার আগে কি হলো, একজন মারোয়ারি আমাকে হঠাৎ বলছে তুই কি অন্য কোথাও চাকরি করবি? মানে হ্যাঁ চাকরি তো করবোই। তখন আমাকে উনি 1500 টাকা করে দেয়, তো একটা চাকরি ঠিক করলাম 2500 টাকার। 2500 টাকার চাকরি ঠিক করলাম। তো আমি ওনাকে গিয়ে বললাম আমাকে তো এরকম চাকরি পেয়েছি। তো বলছে যে ঠিক আছে আমি তো এত টাকা দিতে পারবো না। দুদিন পরে বলছে জীবেশ তুই চলে গেলে তো আমার তো লোক দরকারি, আমি তো কাউকে না কাউকে নেব, তুই এক কাজ কর 2200 টাকা নে। আমি থেকে গেলাম। তারপরে আবার কিছুদিন পরে আরেকটা চাকরি জোগাড় করলাম, এইভাবে আর কি চলছে চেন। এর সাথে আমি 91 থেকে আমি নিজে কনসালটেন্সি করছি, নিজের ফার্ম টাইপের মতো কি। তারপরে আমি অনেকবার চাকরি ছেড়ে দিয়েছি, ওর কি হবে চাকরি করে, নিজেই কিছু করব। তারপরে বিয়ে হ্যাঁ 99-এ বিয়ে তো করবো না ঠিক করেছিলাম, কিন্তু বাবা মার একটা ছেলে। মানে অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? না অ্যারেঞ্জ ম্যারেজ। তারপরে বললো বাবা মাও দরকার করার, তো তখন তো বেশি পয়সা করি পেতাম না। আমার মামা, বড় মামা ছিল, একদিন এসে বাবাকে বলছে তোমার ছেলে কত টাকা মাইনা পায়, এই টাকা করে বিয়ে করে কি করবে। মানে মামা বলেছিল একবার, তখন অনেক পয়সা করি কমই ছিল, যাই হোক। তারপরে 99-এ আমাদের বিয়ে হলো। বিয়ের প্রতি অত ঝোঁক ছিল না, বিয়ে করবো না এরকম চিন্তা? হ্যাঁ ওরকম ছিল, কিন্তু কি আছে না বাবা মা একটা ব্যাপার আছে, এসব কিছু তো সমস্যা থাকেই আমাদের, না বিয়ে করবো না বললে তো হবে না। হয়তো একটা জোশ থাকে, সবাই বলে যে আমরা বিয়ে করবো না, নানা রকম দেখে এটা সেটা সমস্যা মানুষের, এসব কারণগুলো একটা ফ্যাক্টর। কিন্তু যাই হোক, বিয়ে আলটিমেটলি সবাই করে, না করাটাও সমস্যা, করলেও সমস্যা। তা দুটোতেই যখন সমস্যা, করে সমস্যা নেওয়াই ভালো, ওই দিল্লির লাড্ডু, খেলেও পস্তাও না খেলেও পস্তাও, এরকম ব্যাপার আর কি। তবে জরুরি আছে, বিয়ে করাটা জরুরি। আমরা এই অনুষ্ঠানটায় বন্ধুদের সঙ্গে আড্ডা মারি আর কি, সাধারণত বন্ধুদের জীবনের নানা ঘটনাগুলো শুনি। তা এই বছর জীবেশের 25তম বিবাহ বার্ষিকী, সেই জন্য আমি জীবেশের সঙ্গে জীবেশের স্ত্রীকেও আমি ডাকছি, একটু আসেন। দুজনকে আমরা আজকে পাচ্ছি আর কি। এর আগে আমার যে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরেছি সেখানে বন্ধুরাই ছিল, কিন্তু শুধু এই ক্ষেত্রে আমরা একটুখানি মানে আলাদা করলাম, যেহেতু 25তম বিবাহ বার্ষিকীর সামনে দুজনকে একসঙ্গে পেলাম, এটা একটা উপরি পাওনা। সেই সময়ের কথা যখন বিয়ের প্রথম আর কি, তো ওকে পছন্দটা হলো কি করে আর কি, মানে ওকে কি দেখে পছন্দ হয়েছিল? আমার ইয়ে ছিল যে ছেলে একটু শিক্ষিত হবে আর খুব মিশুকে হবে, কারণ আমাদের বাড়িতে আমার বাবা কাকা আমরা মানে একসাথে না থাকলেও জয়েন্ট ফ্যামিলির মতো সবাই খুব মিশুকে আমাদের বাড়িতে। ওই জন্য আমি বাড়ির একটাই মেয়ে, সেই জন্য চাইতাম যে মানে যাকে আমি বিয়ে করব সে যেন সবাইকে নিয়ে হেসে খেলে ভালোভাবে থাকতে পারে। এটা প্রথম দিন দেখে আমার মনে হয়েছে। এই ব্যাপারে ওর কোনো মানে আমাদের কোনো অভিযোগ নেই, মানে সব থেকে বেশি কথা বলে ও সবার সঙ্গে বেশি। হ্যাঁ যদিও মানে হয়তো অনেক দূরে ছিল, অনেকদিন দেখা সাক্ষাৎ, মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছিল না, আমাদের গ্যাপ হয়ে গিয়েছে, কিন্তু এই ব্যাপারে কেউ ওকে অভিযোগ তুলতে পারবে না যে জিজ্ঞেস কারোর সঙ্গে মেশে না। আমরা স্কুল লাইফে হয়তো বন্ধুদের সঙ্গে সেভাবে না মিশলো, ওকে দেখেছি প্রত্যেকের সঙ্গে মিশতে আর কি। আমারও ওইটাই আর কি, যেহেতু আমি একা মেয়ে, সবাই আশা করতো যে একটা জামাই হবে, সবার সাথে মিলেমিশে থাকবে, হাসি ঠাট্টা করবে। বাড়ি এখান থেকে কোথায়? আমার বাড়ি শাহরাফুলি, তারকেশ্বর লাইন, গঙ্গার ওপারে, ব্যারাকপুরের ওপারে। এই বাড়িটা কি বিয়ের আগে হয়েছিল? না না, এটা তো আমি বাড়ি করলাম 2001-এ, মানে আমি বিয়ে করেছি 99-এ। এই বাড়িতে আমি ঢুকেছি অ্যাকচুয়ালি 2002-এ 1 জানুয়ারি আমার মেয়ের জন্ম। মানে বিয়ের সময় ভাড়া বাড়িতেই থাকতাম, এখানেই থাকতাম, উল্টো সাইডে।
তো এই যে 25টা বছর আর কি একসঙ্গে চলা, এখনকার দিনে যারা ছেলেমেয়েরা বিয়ে করছে 25 বছর, তাদের কাছে খুব মানে এতদিন থাকাটা হচ্ছে ইয়ে হয়ে যায়। কিন্তু আমাদের সময় বা আমাদের আগের জেনারেশন এটা এটা কোনো ব্যাপারই ছিল না। আমি 50 বছর কাটিয়ে দিচ্ছি, আমার বাবা মা তো 50 বছর কাটিয়ে দিল আর কি, 52 বছর মানে হয়ে গেল, 52 কেন 53-54 বছর হয়ে গেল তাদের বিবাহিত জীবনটা। কিন্তু এখনকার ছেলে মেয়েদের কাছে এই মানে আকছার হচ্ছে, ডিভোর্স হচ্ছে, ইয়ে হচ্ছে। হ্যাঁ, আজকেই এই কথাটা বলছিলাম একজনের সাথে, হঠাৎ করেই আর কি। অ্যাকচুয়ালি কি আছে না, আমি একজন কনসালটেন্সি করি, তো একটা নার্সিং হোমে যাই। তো ওই ওনার মেয়ে ওই তোর কি বলে প্লেনের যে কোর্সটা হয় না একটা, এয়ারফোর্স এয়ার কি বলে ওটাকে, না আমার এয়ার কি একটা বলে নাম, তো মেয়েটা কমপ্লিট করেছে। হ্যাঁ, এয়ার হোস্টেসের না না, এয়ার হোস্টেস না, মানে মেনলি ওটা ইসের সাথে আর কি, প্লেনের সাথেই যুক্ত। তো ও কমপ্লিট করলো কোর্সটা, তো ওর ইচ্ছা আছে। ব্যাপারে নাকি? হ্যাঁ, ও এখন অ্যাকচুয়ালি ও চাইছে আর কি পাইলট হতে। পাইলট হচ্ছে। তার আগে একটা কোর্স আছে, করেছে, তো ওর ইচ্ছা। আজকেই দেখা হলো, এই কথায় কথাই উঠছিল যে আজকালকার এখন কি হবে না হবে। আমার জানে আর কি, আমাদের সাথে ফ্যামিলি রিলেশন বলতে পারিস, খুবই ভালো রিলেশন। উনি সব অনুষ্ঠানে আসে বা ওনার বাড়িতে আমার শালার বিয়েতেও গেছিল ইভেন। তো ওনার একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা এখন থাকে ইসেতে, ইউকেতে। ওখান থেকে একটা মেডিকেল উপরে একটা কোর্স করছে, ওদের নার্সিং হোম আছে, একটা ভালো ব্যবসা আছে। তো মেয়েটাও ভালো এমনি। এই কথায় কথা ওকে বলেছিলাম, আমার মেয়ের ব্যাঙ্গালোরে যাওয়ার কথা ছিল মাঝখানে, তো ওকে কথা বলে বলছিলাম, দাদা আজকে বললাম ও এসছে, ওর কমপ্লিট হয়ে গেছে, ও এসছে। তা বললাম ও ব্যাঙ্গালোর যায়নি রে মেয়ে, জিজ্ঞাসা করছিল, আমার না মেয়ে যায়নি ব্যাঙ্গালোরে। তারপরে বললাম মেয়ে তো একটা কাজের মোটামুটি কথাবার্তা হয়ে গেছে, মোস্টলি জয়েন করবে। আর ও হ্যাঁ, তারপরে ওই তখন আর কি বলছে, তাহলে এখন কি করি বলছে, তখন আর কি বললাম এই তো, বলে হ্যাঁ ইচ্ছা আছে, পাইলট হওয়ার ইচ্ছা। তাহলে বিয়ে আমাদের 99-এ বিয়ে। 99-এ বিয়ে, আর মেয়ের জন্ম 2002-এ। 2002 এই যে 25 বছরের যে অভিজ্ঞতা বা কোনো স্মরণীয় ঘটনা কিছু সেরকম কিছু থাকলে একটু শুনতে চাইছি আর কি। আচ্ছা, চলে গেল আর কি। আচ্ছা, আমি ধরুন বাপের বাড়িতে যেহেতু একটা মেয়ে ছিলাম, আমি কিচ্ছু জানতাম না। আচ্ছা, একটাই মেয়ে? হ্যাঁ, মানে আছে, মানে না, দাদা আছে, আমার দাদা আছে, আমার আরো কাকাদের সব ছেলে মেয়ে, আমি একটাই, মানে খুব আদরেরই ছিলাম, মানে চিন্তাই করা যায় না এরকম ছিলাম। কিন্তু এখানে এসে মোটামুটি ঠিক আছে, মানিয়ে টানিয়ে নিয়েছি। এবার যেটুকুনি শিখেছি আমার শাশুড়ি মার থেকেই আমি সব শিখেছি, বাপের বাড়িতে আমাকে কোনোদিন কিচ্ছু করতে হয়নি। আছে বলতো যে না বলে কিছু নেই, মেয়েদের সবই শিখতে হবে। আমি বিয়ের পর আমার এখনো মনে আছে, সোনাতলায় গেছিলাম এদের শিব পুজোতে, তখন ওখানে ওরা খড়ি কাঠি টাঠি দিয়ে রান্না করে, আর আমি যেখানে থাকি মফস্বল এলাকা, আমাদের অত গ্রাম না। আমার সব ননদ ফনদরা আমাকে নিয়ে মাঠে গেছিল যে বৌদি চলো ঘুরে আসি। এসে তো কি বকা, তুমি কেন গেছো, সবাই রান্না করছে, তুমি কেন রান্নাঘরে যাওনি? আমি যে দেখো আমি তো খড়ি কাঠি টাঠি দিয়ে পারি না। বলছি তুমি যাওনি কেন? পারি না বলে মেয়েদের কোনো কথা নেই। এই কথাটা আমার এখনো মনে আছে ভালো মতো। মানে সে কি রাগ আমার সাথে জানেন না। ঠিক আছে, আমার বাড়িতে যখন যাবে আমি সবাইকে বসিয়ে মানে খাট থেকে নামতে দেবো না, আমি এরকম ভাবে ইয়ে করবো তাদের। একটু জেদি আছে খুব, ঠিক আছে, ভালো। জেদি থাকলেও মন খুব ভালো আর কি। হ্যাঁ, সে থাকতে পারে জেদি, কিন্তু মনটা খুব ভালো আর কি। সেটা আমাদের সব বন্ধুরাই বলে আর কি। সে তো আছে, এবার যেটুকুনি টুকটাক তো এগুলো সাংসারিক ব্যাপার হবে। হ্যাঁ, সেই ঠিক আছে, ভালোই চললাম তো 25 বছর, হ্যাঁ চলে গেল আর না ওটাও বলে দাও 15ই আগস্ট আসতে, না না বন্ধু বান্ধবরা অ্যাডভান্স করে দাও আজকে। আমি বলবো না, না সেটা আগে বলে রেখেছি বন্ধুদের যে 15ই আগস্ট সকলকে ও সেই নিমন্ত্রণটা করে রেখেছে। তুমি অবশ্যই বলবে তোমার সামনে 15ই আগস্ট ছুটি বিবাহ বার্ষিকী, আমাদের বন্ধুদের বলেও রেখেছে আমরা সব আসবো, হইচই করে সেই সবাই আসবেন। তাহলে মেয়ে মানে সন্তান একটাই মেয়ে, কখনো মনে হয়নি যে আরেকটা সন্তান নেই? এই যে আমার মেয়ে বাইরে চলে গেল, শ্বশুর শাশুড়ি মারা গেলেন, মেয়ে বাইরে চলে গেল, তখন আমার খুব মনে হতো আর একটা সন্তান হলে মনে হয় ভালো হতো। ভালো, একটা সন্তান কাছে থাকতো, একটা দূরে গেল। সে ওদের থাকলে আমার কাছেই থাকতো এরকম কিছু না, তবু মনে হতো ঠিক আছে দুটো, একজন আসতো একজন যেত এরকম, তখন আমার মনে হতো এইটা যে আরেকটা হলে। মেয়ে দূরে গেল, একটাই সন্তান, মেয়ে দূরে গেল, কখনো মনে হয়নি ও এত কেন দূরে যাবে, কাছেই থাকি, পড়াশোনা করো। এখন দেখুন ওদের ভবিষ্যৎ ওরা করে নিচ্ছে। আমি যদি বলি
পরে হয়তো বলবে যে আমার ভবিষ্যৎ করতে তুমি বাধা দিলে। তো মানে ছাড়তে চায় না, বিশেষ করে মানে ছেলে হলেও অনেক সময় ছাড়তে চায় না যে একটা সন্তানের কাছেই থাকুক, কিন্তু মেয়ে হলে এখন তো ওর ওটাই আর কি করবে, ওর ওটাই কোনো আশা। সময় মনে হয় মানে এটা লাগে না। না, আক্ষেপ তো রয়েছেই, কিছু করার সবারই নেই। থাকে। ও মেয়ের বিয়ে হলো কাছে থাকুক এইরকম ব্যাপারটা আছে নাকি? না, সেটা ওসব নেই কিছু। প্রথম প্রথম ভাবতাম রাখবো না, এখন ভাবি থাকলেও ভালো হলে খারাপ কি আছে। কিন্তু আমার মেয়ে যে লাইনে চলে গেছে ও আর থাকবে না, এটাই হচ্ছে। বাইরে বাইরেই থাকতে থাকবে। তো তো ফ্যাশন ডিজাইনিং হ্যাঁ, fashion designing নিয়ে পড়ছে। নিফটে করছিল ফ্যাশন, এই তো কমপ্লিট হয়ে গেল মেয়ে আসে। এখন ভুবনেশ্বরে আছে, হ্যাঁ, এই তো এই মাসেই ও শেষ, বাড়ি চলে আসবে। চলে আসবে জুন না, মাসে। চাকরিতে জয়েন করবে শুনলাম। হ্যাঁ, 1st হ্যাঁ, জুলাই। নয়ডাতে। 9টাতে জয়েন করবে, হ্যাঁ, জুলাইয়ের 1 তারিখ থেকে ও জয়েন। মানে ওর কর্মজীবনটাও বাইরে বাইরে। হ্যাঁ, না, নট নেসেসারি তাই কলকাতাতেও তো। আছে। না, ওর মেনলি ইচ্ছা আছে কি বলতো, ও নিজেই একটা ব্যান্ড তৈরি করবে। এত নানা রকম ব্যান্ড, তুই নাম তো শুনেছিস, সব্যসাচী আছে আমাদের কলকাতা, নিজস্ব ব্যান্ড ও করবে নিজের নামে। যেমন ধর অনামিকা খান্না বলে একজন আছে মানে আমাদের কলকাতাতে, ওদের বেস কলকাতাতে মানে মেন, কিন্তু আসল কাজকর্ম সব কিন্তু বোম্বেতে। বোম্বেতে না গেলে ফ্যাশন ডিজাইনের উপরে কারো ডেভেলপমেন্ট সেরকম নেই। দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর এইসব জায়গাতেই যেতে হবে। মানে ফিল্ম ইন্ডাস্ট্রি তো ওইদিকে ফ্যাশনের বেশি তো এবার ওর ইচ্ছা আছে কি, ওখানে পয়সাটাও অনেক হ্যাঁ, বেশি আছে। এবার ওর যেটা ইচ্ছা আছে মেনলি, ও চাকরিটা করবে, নিজের ব্যান্ডটাও তুলবে। অলরেডি নাম দিয়ে দিয়েছে স্বর্ণ। সেটা কি এখানেই করবে মানে হ্যাঁ, কলকাতা বেশি করবে। মানে ওটা আমাকে বলেছে, বাবা তুমি ওটা দেখভাল করবে বা কিছু, আমি জুনিয়র যারা থাকবে বা এরকম লোক রেখে দেব। ও একটা নাম দিয়েছে অলরেডি, ইনস্টাগ্রামে খোঁজ করলে পেয়ে যাবি, স্বর্ণ বলে। স্বর্ণটা কি আছে না, ওটা আমার বাবা ওকে ডাকতো, শ্বশুর নাম দিয়েছিল। ওই নাম দিয়েই ও ব্যান্ডটা তৈরি করছে। তো ওটা একটা দেখবি স্বর্ণ বলে, যখন খুঁজবি না প্রথমে একটা ওর স্পিচ আছে আর কি, ওই সময় লিখেছে, তখনই আর কি দেখলাম আর কি। ওটা দেখে বলেছিলাম না যে এরকম মনে হয় যেন দাদুকে খুব একটা দারুণ ইসে করে আর কি। তো ওটা ওর ইচ্ছা আছে, দেখা যাক। এখন আমারও ইচ্ছা আছে যদি এটা করে খুব ভালো হয়, কারণ আমার এই চাকরি লাইফে আর ভালো লাগছে না। চাকরি ছেড়ে দেবো, রেগুলারই করি প্রাইভেট কোম্পানি চাকরি। হ্যাঁ, ওটা থাকবে, প্লাস আমার কনসালটেন্সি থাকলো। আর মেয়ের এটাতে যদি একটু ঠিকঠাক হয়, ফিউচার তো খুব ভালো আছেই, মানে খুবই ভালো। এটা আমি দেখছিলাম সব ওদের এইসব ফ্যাশন ডিজাইন, মানে আমাদের তো এইসব জিনিস মানে ইসেই লাগবে না। আমি একটা দেখছিলাম সেদিন ফ্যাশন ডিজাইনের উপরে, অনেকেই জানে এটা, 5,64,000 টাকা দাম একটা, জাস্ট ওই ঘাগরা টাইপের মতো আছে। হ্যাঁ, তো এইটা ওদের কাছে কিছুই না, যারা এগুলো ইউজ করছে তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। আমার জানা ছিল না যে কলকাতায় এরকম প্রচুর ভালো ভালো ব্র্যান্ড আছে। তো সেদিন এই কথায় কথায়, হ্যাঁ, তো আমার একটা বন্ধু ওই মেয়ের এই ব্যাপারটা নিয়ে, তো আমি আমাদের যে জানতাম না, এখন ও গেছে বলে আমরাও জানতাম। মালিকরা বলছে, কথায় কথা বললাম মেয়ের তো কমপ্লিট হয়ে গেল, তখন বললো তুমি অমুকের সাথে কথা বলো, বা আমার এরকম জানাশোনা আছে। আমি তারপর দেখছিলাম ইকসা বলে একটা ব্যান্ড আছে আমাদের এখানে পার্ক স্ট্রিটে, তো ওখানে মেয়েকে ইন্টারভিউ দিতে নিয়ে যাব, কথাবার্তা হয়েছে, নিয়ে যাব যদি ওখানে ভালো কিছু মনে হয় আর কি। ওই কোম্পানিটার ইঞ্জিনিয়ার হলেই হয়তো সবকিছু, না না, তার বাইরে তার বাইরে যে এত বড় একটা জগৎ আছে সেটা সম্বন্ধে আমাদের সময় ছিল না এত, আমাদের সময় এত ছিল না, কিন্তু এখন রোজ রোজ কিছু না কিছু নতুনত্ব বেরোচ্ছে। তো এই ইকসাতে বাইরে যে একটা বিরাট জগৎ পড়ে আছে, সেখানেও যে নাম করা যায় অনেক। হ্যাঁ, আমাদের তো দীপঙ্করের মেয়েই তো, দীপঙ্করের মেয়েও তো একটা ভালো জায়গায় চলে গেছে। তারপরে তোর মানে বাবা কত সালে মারা গেল? 2020-তে। 2020? মাও 2020। বাবা মারা গেল, হ্যাঁ, ফেব্রুয়ারির 8 তারিখে মা মারা গেল, বাবা মারা গেল, মেয়ের সেদিনকে এইচএস পরীক্ষা শুরু হলো। আচ্ছা, বাবার শ্বশুরমশাই মারা গেছেন সেদিন তোর পরীক্ষা ছিল, প্রথম পরীক্ষা। সকালে পরীক্ষা দিয়ে এসে দেখছে অসুস্থ ছিলেন বাবা নাকি? হ্যাঁ, 2019-এর কালী পুজোর পরের দিন থেকে বাবা পুরো অসুস্থ হয়ে গেছিল আর কি, বিছনায় আর উঠতে ফুটতে পারতো না সেরকম, ওই সবকিছু আমি করতাম। আর 2005 থেকে তো মা অসুস্থ ছিলেন। মা তারপরে ডিসেম্বরের 12 তারিখে মারা গেল। বাবা আর মা, হ্যাঁ, ও বাবাও মারা গেল, বাবাও মারা গেল শনিবার, মাও মারা গেল শনিবার, আর 1 বছরের মধ্যে, মানে এই কয় মাস। মা কি অসুস্থ ছিলেন? মা তো 2005 থেকে। 2005 থেকে বললি? সেরিব্রাল স্ট্রোক মানে একটা সেট পড়ে? না না, হাঁটা চলা কথা আস্তে আস্তে ভালো হয়েছিলেন, কথাটা মার সমস্যা হয়েছিল কথাটা।
কথাটাতে একটু প্রবলেম ছিল। কথা জড়িয়ে যেত। তারপরে জীবেশের যে মানে অভিযোগ ছিল যে রান্না টান্না, সেটা তো তারপরে এখন সবকিছু মানে এখন আমি সে কিছুই করতে পারি না রান্না টান্না, কারণ আমি হচ্ছে নিজেই অসুস্থ। না, অসুস্থ হওয়ার আগে কথা হ্যাঁ করেছি, শাশুড়ি মার থেকে শিখেছি মোটামুটি। সব রকম রান্না বিয়ের আগে যখন কিছুই করতে পারতাম না, তারপরে না, ওগুলো তো সব ডাল করে খাওয়াতে হয়। ওটা তো মেয়েদের বিয়ের পরেই জেনারেলি সব এখন ওই বলা ইচ্ছা করে না। করে লোকজন এলে করিও, ও কিন্তু এখন টুকটাক হচ্ছে কোনো আমি একটা আর জিনিস পারি হয়তো না। করলো। এখন হচ্ছে ইচ্ছা তো আমি অনেক আর কিছু একদম আছে, পারি না। ঘরের বসে বসে থেকে কি লাভ? এই আজকে এটা তোর আচ্ছা, হোয়াইট সিমেন্টে এটা বানাও, ওটা বানাও। অসুস্থ বলতে কি মানে আমার হচ্ছে মাসেল পেন হয়, মাসেল উইকনেস, পলিমায়োসাইটিস। এটা হচ্ছে মাসেল উইকনেস, মানে মাসেল গুলো সব উইক হয়ে গেছে। তো তার থেকে আমি স্টেরয়েড খাই, তার থেকে নানান রকম সমস্যা হচ্ছে এখন। ওই জন্য মানে কিছুই করতে পারি না, তার মধ্যে যেইটুকুনি হয়। হ্যাঁ। এমনি বেড়াতে টেড়াতে যাওয়া মানে বেরোতে শখ তো আছে। আছে তো খুব সবাই, আমি পারি না। না, তার আগে তো হ্যাঁ টুকটাক আগে তো গেছি, আমরা গেছি অনেক জায়গায়, বিয়ের আগেও অসুস্থ গেছি। হওয়ার পরেও গেছি, কিন্তু এখন আমি আর একদম পারি না। আমাদের ঘোরাফেরা নিয়ে না মানে আমার অত ইসে নেই, মানে এর ক্ষিপ্ত ছিল, কিন্তু এখন যে পরিস্থিতি তাতে বেড়ানোর প্রতি অতটা আমার কোনোদিন নেশা ছিল না। আমার বেড়ানোর প্রতি কোনো নেশা ছিল না। আমার মেন নেশা ছিল ওই খেলতে যাওয়া, খেলা, আর সময় পেলে আড্ডা মারো, তাস খেলো। সিনেমা, আমার 25 বছর বিয়ে হয়েছে, আমি কিন্তু এর সাথে কোনোদিন আজ পর্যন্ত একটা সিনেমা দেখিনি। আর কোনোদিন সিনেমা আমাকে নিয়ে যায়। ওই দেখ বেথুয়ায় থাকতে বিরাট অভিযোগ তো। একটা সিনেমা দেখেছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে 25 বছর একটা সিনেমা। ওই প্রথম একদম, অথচ আমি না, আমরা তো শেওড়াফুলিতে গিয়ে দেখেছি তো তোমাদের। এখানেই দেখেছিলাম। এটা তো একটা, হ্যাঁ পারমিতার একদিন দেখেছিলাম। শেওড়াফুলিতে যাইনি কারোর সাথে, আমি সিনেমা দেখি না এখন। আমি সিনেমা গেলে আলাদা না না যাই, আমি এই 25 আমিও বছরে যাইনি। এর সাথে না, একদিনই হলে গেছি, আমি যাইনি। বিয়ের পরে একটা সিনেমা আর একদিন দেখেছি। গেছিলাম আমার ননদের সাথে, ব্যাস। এই হলে গিয়ে দুটো সিনেমা দেখেছি। আমার কি আছে না, হায়ার সেকেন্ডারির পর থেকে না আমি সিনেমা হলে আমার অথচ আমি পোষায় না। খুব সিনেমা দেখতাম, খুব সিনেমা গান বাজনার প্রতি কোনো হ্যাঁ, আমি গান গায়িকা তো। তাই নাকি? তো এটা তো শিখতাম, এককালে শিখেছি আর কি। আচ্ছা। শিখেছি। আরে আমার ফ্যাসিনেশন ছিল যে আমার বউ যখন গান বিয়ের পরে বিয়ের পরেও এ শিখিয়েছিল টিচার রেখে। আচ্ছা, তারপরে যখন মেয়ে হবে বন্ধ হলো, ব্যাস। মেয়ের মানে হওয়ার পরে বন্ধ হয়ে গেল, হবার আগে। মানে হওয়ার আগে হ্যাঁ, বন্ধ হয়ে গেল, হ্যাঁ। তারপরে আর কন্টিনিউ হয়নি। আর- মেয়ে কিছু কি মানে এসব দিকে হ্যাঁ, গান আমার মেয়ে বাজনা? নাচ শিখতো, আচ্ছা। আঁকাও শিখতো, ওর এইসব দিকে খুব ঝোঁক আছে। নাচ মানে যা বলবেন ও সবার আগে যাবে সেখানে। ব্যাডমিন্টন, তারপরে সব খেলতো, ব্যাডমিন্টন খেলে। মানে বাবার মতো অনেকটা কিছু হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। বাবা খেলাটা ভালো। সবে তো বলছি না, ও আমার যেখানে মেয়ে বলবেন অনেকটা সবার আগে দৌড়াবে সেইখানে। আচ্ছা, এই সবার ইচ্ছাটা আগে আছে। দৌড়াবে। কলেজে মানে সরাসরি বুঝতে পারি না মিশুকে। না, ও মিশুকে বলতে ওর লেভেলে কথাটা কম বলে, ও হচ্ছে একটু কথাটা কম বলে। মানে আমি আশা করবো যে ও বসে বাবার সাথে গল্প করছে, ইয়ে করছে, ঠিক ততটা না, কিন্তু মিলেমিশে গেল আবার ঠিক আছে। ওর বাচ্চাদের সাথে খুব ভাব, বাচ্চাটা হলে ওর আর কিছু চাই না। এই যে আমরা বসে আছি, আমাদের সাথে বসে যে খুব গল্প করছে বা কিছু, এরকম নয়, যতটুকুনি করলো নিজের কাজ নিয়েই ও ব্যস্ত থাকে। এই যে আসেও কিন্তু ওর মতো কাজ করে। আমি শুধু খেতে যাবে আমার কাছে, আমি ডাকবো, খেতে যায়, কোনো সময় ইচ্ছা হলো গিয়ে একটু বসলো, কথা বললো, এইরকম আর কি। কিন্তু এমনি সবার সাথে মেশে কথা বলে, ওরকম কিছু নেই যে ওর সাথে কথা বলবো না বা কিছু, কিন্তু কথাটা একটু কম বলে আর কি, এরকম। এই বাড়িটা তো তোর নিজের হাতে পুরোপুরি, তাই তো? হ্যাঁ, এই বাড়িটা হ্যাঁ, বাড়িটা আমি একদম নিজের নিজের হাতে, মানে আমি তো আর বানাইনি, না, তা নয়, ব্যাপারটা যে আমি যেটা আর কি বোঝাই আর কি, আমরা নিজের বাড়ি। হ্যাঁ, ওটা আমি অবশ্যই এখানে করেছি। এখানে একটা ফান্ড, বাবার ফান্ড আছে কিছুটা। প্রথমে আমি যখন শুরু করি আর কি, আমি তো এই বাড়িটা যখন শুরু করলাম, প্রথমে তো একতলা করলাম কোনো রকমে, তারপরে তো এও অসুস্থ হয়ে পড়লো, অনেকদিন পড়েছিল, তারপরে আস্তে 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 করে করছি। এখনো অনেক কিছু বাকি আছে বলতে গেলে। তো মেয়েও আমাদের অ্যাকচুয়ালি অত ইসে নেই যে আমার এটা না হলে বাড়ির সৌন্দর্য বাড়বে না, এই জিনিসটাই এর আছে কিছুটা, আগে খুব ইয়ে ছিল, কিন্তু যে এটা হবে, তারপরে ওইটা হবে, সেটা হবে। এখন তো আমি পারি না বলে এখন আগ্রহ অনেকটা কমে গেছে। বাড়িতে কি আছে না, তুই তো তারপর নিজের মেয়ে ভালো থাকে মতো না থাকে, কি করবো? বাড়িতে তো খালি করলেই হলো না, সেই বাড়িটা তো মেনটেনও করতে হবে না, সেটা কে করবে? এইরকম, যার জন্য আর কি
এমনি কোনো আমি দুজনকে বলছি আর কি, মানে আলাদা আলাদা করে, কোনো স্বপ্ন ছিল কি যেটা পূরণ হয়নি, বা কোনো আক্ষেপ থেকে গিয়েছে যে বা এখনো করা যেতে পারে? নেই, আমার স্বপ্ন একটা ছিলই। অ্যাকচুয়ালি কি ছিল, বাবার ইচ্ছা ছিল যে আমি সায়েন্স নিয়ে পড়ে বড় একটা, মানে কি বলবো, আমলা টাইপের মতো, যেটাকে বলে কি, বাবার বাবার একটা ইচ্ছা ছিল। তো আমারও তখন ইচ্ছা ছিল, ঠিক আছে আমিও যদি, ওই বাবার ইচ্ছা ছিল একটা ভালো গ্র্যাজুয়েটেড অফিসার যদি হয় বা এরকম একটা। তো তারপরে তো সায়েন্স পেলাম না, না পাওয়ার জন্য আমি কমার্স নিয়ে ভর্তি হলাম। আর তখন আমি স্বপ্ন দেখতাম যে আমি চার্টার অ্যাকাউন্টেন্ট পাস করব, সিএ কমপ্লিট করব। তো আলটিমেটলি পৌঁছেও গেছিলাম, কিন্তু ভাগ্যক্রমে কমপ্লিট হলো না। না কমপ্লিট হওয়ার জন্য আক্ষেপ একটা তো রয়েছেই, কারণ ডিগ্রিটার তো প্রচুর দাম, ওটা পয়সা দিয়ে কেনা যায় না, সবাই জানে এটা। কিন্তু আমি আজকের দিনে দাঁড়িয়ে একটা স্যাটিসফ্যাকশন এটা গিয়েছে, সিএ পড়তে এসেছিলাম বলেই আজকে আমার যা কিছু সব ওটার জন্যই হয়েছে। তো সেইভাবে কিছু নেই, এক এক সময় একটা আক্ষেপ তো হয়ই। একটা গভর্নমেন্ট সার্ভিস পেলে ভালো হতো, একটা স্ট্যাম্পের তো আলাদা দাম আছে। প্রাইভেট কোম্পানিতে কাজ করছি, আমার কোনো সমস্যা নেই, সব জায়গাতেই খুব ভালো মতোই পজিশনেই কাজ করি, বা একটা আলাদা ব্যাপার, আমি রেজিগনেশন দিচ্ছি, নিচ্ছে না, এটা একটা বড় পাওয়া না। এমনি ঠিক আছে, চলে যাচ্ছে, সবই ঠিক আছে। মেয়ের একটা ইচ্ছা ছিল মেয়েকে ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়া, মোটামুটি একটা জায়গায় পৌঁছে যাচ্ছে আর কি, যা মোটামুটি। ওর একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা হ্যাঁ, ওর স্বপ্ন ওর মতো করেই স্বপ্ন ছিল। ও বললো বাবা আমি সায়েন্স নিয়ে ভর্তি হবো, ভর্তি হও, ভর্তি হলো। তারপরে ও আর্টটা খুব ভালো শিখতো, তো ওদের একটা আর্টের টিচার ছিল সঙ্গীতা বলে, ও এখন চলে গেছে ব্যাঙ্গালোরে, ভালো ছিল খুব ম্যাডামটা। আর স্কুলে তো আমিই যেতাম, আগে তো এ নিয়ে যেত, তারপর দিয়ে অফ হয়ে গেল, আমিই যেতাম। তো স্কুলের টিচার ফিচার বা সবার সাথে, বা ওর যা ক্লাসের মেড আছে তাদের মা বাবা যারাই আর কি, সবার সাথে আমার সাথেই বেশি পরিচয় হয়ে গেছিল। এর সাথে প্রথমে ছিল, তারপর আমি যেতাম বলে আমার সাথে। তো একদিন ওই খেলাধুলা করতে কোথাও একটা যাচ্ছে ওদের প্রোগ্রামে, তো আমি মেয়েকে ছাড়তে গেছি। তো আমি ম্যাডামকে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম, তখন ও ক্লাস 9-এ উঠলো বোধহয় কেবল। আমি বললাম, ম্যাডাম ওকে দিয়ে আমি কি করবো এরপরে বলুন তো, ও তো এইসব নিয়ে আছে। বলছে ও তো আর্ট নিয়ে পড়ছে, তো ভালো সাবজেক্ট, তো আপনি ওকে হায়ার সেকেন্ডারি পাস করার পরে এনআইএফটি নাহলে এনআইডি, এই দুটোর যে কোনো একটাতে ভর্তি করে দেবেন, আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তখনই আমি মেয়েকে বললাম, কি বললো শুনলি তো, তাহলে সেইভাবে রেডি হ। ওরও ওই ডাক্তার ইঞ্জিনিয়ারিং এর দিকে অতটা ঝোঁক ছিল না। তারপরে এনআইএফটি দুটোতেই পরীক্ষা দিল, নিপটেই হলো আলটিমেটলি। ওটাও তো র্যাঙ্ক অনুযায়ী হয়, জাস্ট লাইক এন্ট্রান্স যেরকম হয়ে, যেরকম তোর পরীক্ষাটা হয় না, তখন আস্তে আস্তে সিলেক্ট হতে 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 কলেজটা, হ্যাঁ ওইভাবে হয়। ওর ইচ্ছা ছিল ব্যাঙ্গালোরে, তো ওর যা র্যাঙ্ক হলো তাতে ব্যাঙ্গালোরে হলো না, আগেই বুক হয়ে গেল। আমি যখন ব্যাঙ্গালোর হবে না আমরা বুঝতেই পেরেছি হবে না, কারণ সিট তো মাত্র 16টা, ব্যাঙ্গালোরে 16টা, তো মুম্বাইতে বোধহয় 18টা না 19টা এরকম আর কি। আমি তখন বললাম তাহলে এক কাজ কর, ভুবনেশ্বরটা সিলেক্ট কর, ও কলকাতায় থাকবে না। তাহলে ভুবনেশ্বরটা ভালো জায়গা, তুই ভুবনেশ্বর কর। তারপর আলটিমেটলি ভুবনেশ্বরে হলো, এটাই। আর বাকি তো ঠিক আছে, ও করছে ওর মতো, এখন দেখা যাক কি হয়। সবাইকে যে প্রশ্নটা একদম প্রথম দিকে করি, তোকে সেটা শেষের দিকে করছি, যে আমাদের এই গ্রুপটা তুমি কতটা, আরে গ্রুপটা তো মানে আমি খুব এক্সাইটেড, মানে দারুণ দারুণ, আমি মানে স্বপ্নেও ভাবতে পারিনি। এটার জন্য তো আমার গ্রুপটা কিভাবে আমি জয়েন করলাম, শোন, এটাও একটা মানে হঠাৎ করেই এটা হয়ে গেল। কিরকম দেখ, সুকুমার ঘোষ বললাম না, মারা গেছে বন্ধুটা। তো আমরা একটা ইংরেজি টিচারের কাছে পড়তাম তখন 9-10-এ। স্যারের নামটা হচ্ছে আমাদের সোনাতলারই ইসেতে চুচুড়া, আচ্ছা চুচুড়াতে ওদের বাড়ি ছিল, বুঝলি তো, আমাদের সোনাতলার ভিতর দিয়ে গিয়ে ওই ভিতরে একটা রাস্তা, বিনা পানির দিদির সাথে বিয়ে হয়েছে ওনার, চিচুড়িয়া, 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 হ্যাঁ। হ্যাঁ। তো বিনা পানির দিদি সাধনা, তুই নাম শুনেছিস? আমাদের আগেই পড়তো, আমার দিদির সাথে পড়তো, ও দিদির সাথে দিদির বন্ধু ছিল। তো আমরা যে স্যারের কাছে পড়তাম ওর সাথে ওর বিয়ে হয়, বিনা পানির দিদির। তো ওই স্যার একদিন হঠাৎ ওই সুখময়ের কাছ থেকে আমার নাম্বারটা উনি পেয়েছে। তারপরে উনি এখন থাকে দমদমে, তো আমাকে বলছিল, ফোন করেছেন একদিন হঠাৎ, ওই সুখময়ের কাছ থেকে নাম্বারটা পেয়েছে, তো আমার দিদিকে খোঁজ করছিল, মানে একটা মেসেজ করেছে আমাকে যে আমি অমুক, তো আমি সাধনার বর বলছি, মানবীর নাম্বারটা পাওয়া যাবে, এরকম ভাবে লিখেছে। আমার দিদির নাম মানবী। তা আমি না ঠিক বুঝতে পারিনি প্রথমে। দিদি থাকে কোথায়? এখন বেলঘরিয়া থাকি। এবার আমি বললাম, দিদিকে জিজ্ঞাসা করলাম, দিদি এরকম ব্যাপার, মাধবী সাধনা এরকম বর ফোন করেছে। আরে চিনতে পারছিস না, সাধনা হচ্ছে আমাদের যে স্যারের নামটা আমি ভুলে গেলাম,
মনে পড়ছে না ঠিক এখনই। আরে মনে ইসে আসছে, বলতে পারছি না। তো ওই স্যারের, আরে ওই স্যারের বউরে, আরে আমার বান্ধবীর সাথে বিয়ে হয়েছে, ও আমি নাম্বার পাঠিয়ে দিচ্ছি। তখন ওই সাধনার সাথে আমার কথা হলো, ফোন করলাম এরকম আমি দিদি নাম্বার পাঠিয়ে দিচ্ছি, কেমন কি আছে। তখন আমি বললাম বিনাপানি কোথায় থাকে, বলো ও তো আছে, তো বিনাপানি ফোন নাম্বার দাও। তো আমাকে বিনাপানি নাম্বার পাঠালো। এবার আমি বিনাপানিকে ফোন করলাম, বিনাপানি একবার ফোন করাতেই চিনে গেল। চিনে যাওয়ার পরে তখন ও আমাকে প্রথম বললো, আমাদের না স্বর্ণত্রা একটা গ্রুপ বানিয়েছে, তাহলে তোর নাম্বারটা অ্যাড করতে দিয়ে দিই। তারপরে ও নাম্বারটা পাঠালো, তারপর তুই ফোন করলি, মনে আছে? জীবেশ, তুই সেই জীবেশ তো সোনাতলায় তোর বাড়ি ছিল, ফোন করে জিজ্ঞাসা করলি, মনে আছে? তারপরে এই তো 21-এ তোরা পিকনিক করলি, তারপরেই যোগাযোগটা হলো। হ্যাঁ, তারপরে জয়েন হয়ে গেল। তারপরে সনদ ফোন করলো, আবার সনদেশকে আমি ফোন করলাম। তারপরে সুপর্ণাকে একদিন ফোন করলাম সনদের কাছ থেকে নাম্বার নিয়ে। তারপরে তো সবার সাথে ফোন নাম্বার ওখানে অনেকেরই পেলাম, অনেকের সাথে কথা বলছি, স্বরূপ, সমীর, মানে এদের সাথে খুব ভালো আমাকে অ্যাড করলো সনদ, বিনা পানি বলে দিল, নাম্বারটা দিল, সনদ অ্যাড করলো। তারপর তুই ফোন করলি, তুই কি সনদ দুজনের মধ্যে একজন অ্যাড করেছিস নাম্বারটা তো। তো তুই ফোন করে জিজ্ঞাসা করলি আমাকে, আরে তো সেই শিবপাত্রী হতো তোর সেই জীবেশ তো, মনে আছে? তুই তো প্রশ্নগুলো করেছিলি। তারপরে যোগাযোগ সবার সাথে শুরু হলো। তো বলে সুপর্ণাকে ফোন করলাম একদিন, সুপর্ণা থেকে বললাম কি, বলে কে বলছেন আপনি? আমি জীবেশ বলছি, চিনতে পারছিস? বলছে ও বল বল বল, মানে একবার আমার চিনতে পেরেছি, মানে না বললে তুই বলতাম। তারপরেই তো সবার সাথে এখন খুবই ভালো যোগাযোগ হচ্ছে, কথাও হয় যখন যেরকম সুবিধা। দীপকের সাথে বেশি কথা হয় আমার, খুব মাঝে মাঝে, আর সনতের সাথে, আর তোর সাথে, তিনজনের সাথে মানে কথাটা হয় খুব বেশি। তোর সাথে তো খুব ঘন ঘনই হয়, আর এদিকে দীপকের সাথে হয়। শুভঙ্করকেও ফোন করি আমি এখন, শুভঙ্কর যদি আমাদের গ্রুপে নেই, কিন্তু ওর সাথেও যোগাযোগ হয়, কথা হয়। অনেকক্ষণ গেলাম, মোটামুটি অনেকক্ষণ গল্প হলো। সামনে 25তম বিবাহ বার্ষিকী আছে, সবাই মিলে আনন্দ করবো। সবাই আসবে। হ্যাঁ হ্যাঁ, সবাইকেই একটা কর। তুই তো এখন তাহলে আমাদের এরকম আড্ডা শেষ হলো। অনেক ঘটনা শুনলাম, অনেক কিছু শুনলাম, অনেক জীবনের অনেক কাহিনী। সামনে আবার কোনো বন্ধুকে নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত। নমস্কার।